নমস্কার। আপনারা যারা আমার কথাগুলো শুনছেন নিশ্চয়ই এই রাজ্যের ভোটাররা আছেন। আমার এই কথাগুলো যারা শুনছেন বা এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের মধ্যে অবশ্যই রাজ্যের কর্মচারীরা আছেন, ফিক্সড পে কর্মচারীরা আছেন, নিয়মিত বেতনক্রমের কর্মচারীরা আছেন, অনিয়মিত কর্মচারীরা আছেন, যারা 10 বছর পরে বিগত সরকারের সময় নিয়মিতকরণের সুযোগ পেতেন এখন পাচ্ছেন না, তারাও আছেন। এবং অবশ্যই যারা এই সময়ের মধ্যে বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি আছেন, যারা সামান্য বেতন ভাতা পাচ্ছেন, তারাও আছেন। এবং সর্বোপরি আপনারা যারা এই রাজ্যের নাগরিক, আপনারা প্রত্যেকেই আছেন। আমি পেশাগত দিক থেকে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করলাম। এবং আজ রাজ্য বিধানসভার যে অধিবেশন চলছে সেই অধিবেশনের শেষ দিনে ঠিক মধ্য সময়ে বলতে পারেন, ঠিক সেই সময়ে এই রাজ্যের যারা জনপ্রতিনিধি, বিধায়ক, মন্ত্রী, যারা আমরা যাদেরকে নির্বাচিত করেছি ভোট দিয়ে, কিংবা আমাদের যারা মনোনীত বা আমাদের যারা ভোটে নির্বাচিত প্রতিনিধিরা বিধানসভায় আছেন সদস্য, তাদের বেতন ভাতা বাড়ল। এটা একটা স্বাভাবিক বিষয় এবং এটা বেড়েছে, এটা স্বাভাবিক। আপনি যদি কোনো জায়গায় কাজ করেন, কোনো দোকানে কাজ করেন, তাহলে আপনার মালিক আপনাকে যে কোনো সময় আপনার কাজের নিরিখে তিনি মজুরি বাড়িয়ে দিতে পারেন সন্তুষ্ট হয়ে। এটাও হতে পারে। আবার এমনও হতে পারে তিনি তার মতন করে প্রতিষ্ঠান চালাতে গিয়ে আপনাকে বাৎসরিক হিসাবে ধরে নিতে পারেন পয়লা বৈশাখ, কিংবা ধরে নিতে পারেন পুজোর সময় আপনাকে বেতন বাড়িয়ে নতুনভাবে সেখানে বেতনক্রম চালু করতে পারে। আপনি তার কাজের নিরিখে তাকে, মানে আপনার মালিককে, আপনার প্রভুকে আপনি সন্তুষ্ট করতে পেরেছেন, সুতরাং আপনার বেতন বেড়েছে। এটাও হতে পারে। বা আপনি যখন কোনো দোকানে কাজ করেন, কোনো কারোর অধীনে কাজ করেন, তখন আপনি বলবেন যে আমি যে কাজটা করছি সেই কাজটাতে আমি যে টাকাটা পাচ্ছি, ঠিক আমার মতন অন্য আরেকটা জায়গাতে আরো একজন কাজ করে, সমানভাবে কাজ করে, তার চেয়ে বেশি পাচ্ছে, আমাকে বঞ্চিত করা হচ্ছে। এবং সে মালিক তাকে বেশি দিচ্ছে, আপনার মালিক আপনাকে কম দিচ্ছে, সেই কথা আপনি বলতে পারেন। প্রয়োজনে আপনি সেই দোকান ছেড়ে দিতে পারেন। এখন প্রশ্ন হলো যে এই আজকের এই বিষয়ের সঙ্গে এই গল্পটারই বা কি যুক্তি আছে? নিশ্চয় যুক্তি আছে। দেখতে থাকুন গোটা আয়োজনটা। খানিকটা আমি বলার চেষ্টা করবো, আপনারা হয়তো বা সহমত পোষণ করবেন, নাই করতে পারবেন। এই কর্মচারী যারা আছে, যে দোকানে যিনি কর্মচারী, সেই মালিকের উপর নির্ভর করে তার বেতন বাড়বে কি বাড়বে না। ঠিক এই রাজ্যের যারা কর্মচারী, তাদের মালিক হচ্ছে রাজ্য সরকার। যে মালিকদের আজ বেতন বেড়েছে, যে মালিকদের আজ অন্য রাজ্যের সঙ্গে মর্যাদা সম্পন্ন বেতন হয়েছে, আর সেই মালিকদের কর্মচারী যারা আমার কথাগুলো শুনছেন, যারা এই রাজ্যের ফিক্সড পে কর্মচারীরা আছেন, অনিয়মিত কর্মচারীরা আছেন, এবং বিভিন্ন স্তরের কর্মচারীরা আছেন, নিয়মিত বেতনক্রমের কর্মচারীরা আছেন, যারা বলছেন যে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন অনুসারে 2.72 পাচ্ছেন না, 2.57 পাচ্ছেন, এমন প্রত্যেকে আছেন। আপনাদের মালিকদের বেতন বেড়েছে। আপনাদের মালিক কারা? আপনাদের মালিক তারা যারা সরকার পরিচালনায় আছে। তো সরকার পরিচালনায় কারা আছে? শাসক দল, বিজেপি, আইপিএফটি, মথার প্রতিনিধিরা আছেন। তাদের মন্ত্রী দ্বারা পরিচালিত সরকারের আপনি কর্মচারী। আমরাও হয়তোবা সেদিক থেকে আমরা তাদের পালিত কোনো বিষয়বস্তু হিসেবে আমরা বলছি না, আমরা তাদের লালন পালনে আছি, আমরাও নাগরিক। এখন প্রশ্ন হলো, তাদের বেতন ভাতা বাড়লে এই অনুষ্ঠানের কি গুরুত্ব? নিশ্চয়ই গুরুত্ব আছে। কারণ আপনি কি করে জানলেন যে তাদের বেতন ভাতা কম আছে? হ্যাঁ, আজ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন যে এই রাজ্যে যারা মন্ত্রী, বিধায়ক বা বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেকে যে টাকা পাচ্ছেন, তার চেয়ে বেশি টাকা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা পাচ্ছেন, আরো বেশি পাচ্ছেন। ওই রাজ্যের সঙ্গে সমমর্যাদা সম্পন্ন বেতনক্রম চালু করতে গিয়ে 2019-এর পর 2025-এ এই সময়ের মধ্যে মন্ত্রী, বিধায়ক সহ গোটা টিমের বিধানসভার যারা প্রতিনিধি হিসাবে আপনি নির্বাচিত করে পাঠিয়েছেন, তাদের বেতন ভাতা বাড়িয়ে তাদের সমমর্যাদা করা হয়েছে। ভালো দিক। কারণ আপনি যদি ত্রিপুরার কেউ মুখ্যমন্ত্রী যদি ধরে নেন 90 পয়সা পেল, বা ভারতের অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত হোক কিংবা কেরলের হোক, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যদি সেখানে 1 টাকা পায়, তাহলে নিশ্চয়ই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কম পাচ্ছেন। এটা আপনিও বলবেন, আমিও বলবো। যে কোনো কুইজ প্রতিযোগিতা হবে যে সবচেয়ে কম বেতন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পাচ্ছে, তখন উত্তর হবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
এবং এখন যদি হয় যে ভারতের কয়েকটি রাজ্যের নাম বলো যেখানে সমমর্যাদা সম্পন্ন বেতনক্রম চালু আছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেকের, তখন ত্রিপুরার নাম আসবে। এটা তো কোন করবেন না। এটা যদি মনে করেন কোথাও কুইজ প্রতিযোগিতার বিষয় প্রশ্ন হয় তাহলে নিশ্চয় আমাদের ত্রিপুরার নামটা আসবে। এখন বোধ হয় মন্ত্রী রতনলাল নাথ যেটা বুঝিয়েছেন যে সেই রাজ্যের সঙ্গে তুলনা করে এই রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত মানতে হয়েছে। আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই যে যদি সে কথাটা ওই রাজ্যের সঙ্গে তুলনা হয় তাহলে এই রাজ্যের যারা আপামর কর্মচারী যারা আছেন, যারা চিৎকার করছেন, বারবার চিৎকার করছেন যে কেন্দ্রীয় হারে তা দিতে হবে, বিজেপি শাসিত অসমে তা দেওয়া হচ্ছে, উত্তরপ্রদেশে তা দেওয়া হচ্ছে, হরিয়ানায় তা দেওয়া হচ্ছে, বা কেন্দ্রীয় কর্মচারীদের মতন 53% ডিএ হরিয়ানা, উত্তরপ্রদেশ বা অন্য রাজ্যে দেওয়া হচ্ছে, আমাদের ত্রিপুরায় কেন দেওয়া হচ্ছে না? তাহলে নিশ্চয়ই মন্ত্রী রতনলাল নাথের আজকের বক্তব্যটা এই রাজ্যের কর্মচারীরা চালিয়ে দেবেন বারবার আপনার সামাজিক মাধ্যমে, আপনার কোনো কনফারেন্সে, যদি আপনি কোনো সমাবেশ, প্রকাশ্য সমাবেশ করেন, সেখানে মন্ত্রী বলেছেন অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যের মন্ত্রীরা নাকি কম পায়, সুতরাং সেই মর্যাদার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। তাহলে নিশ্চয়ই যদি এখানে 23% ডিএর ব্যবধান আছে, ডিআর এর ব্যবধান আছে, সেদিক থেকে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরাও সেই ব্যবধান কমিয়ে অন্য রাজ্যের সঙ্গে সমমর্যাদায় যাওয়ার জন্য 53 না হোক, বড় জোর গেলে 50 হতে পারে, 50-এ যেতে পারে, ব্যবধান 2-3 থাকতে পারে, 4-5 পর্যন্ত থাকতে পারে, নিশ্চয়ই 23 থাকবে না। আজ থেকে বোধহয় এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা সেই 23% নিয়ে আবার নতুন করে ভাবতে পারেন, কারণ মাসটা জানুয়ারি মাস। বিগত সরকারের সময় জানুয়ারি এবং জুলাই 2 মাসে ডিএ ঘোষণা হতো, ডিআর ঘোষণা হতো। এই জানুয়ারি মাসে ডিএ ডিআর ঘোষণা হয়নি, এই রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে। আমি বলছি চারদিকে খুশির হাওয়া, কারণ আপনি যাকে জনপ্রতিনিধি করে পাঠিয়েছেন তার বেতন ভাতা বাড়ার দরকার আছে, তার চাহিদা আছে, তার প্রয়োজন আছে, তিনি এই রাজ্যের জনগণের জন্য সেবা করেন। এখন বলতে পারে যিনি সেবক তারও তো ক্ষুধা আছে, তারও একটা ভালো বস্ত্র পরার ইচ্ছে আছে, বহুজাতিক কোম্পানির একটা শোরুম থেকে তারও একটা ভালো ড্রেস পরার ইচ্ছে হয় না? নিশ্চয়ই হয়। এবং তারও তো একটা সামাজিক অবস্থান আছে, তারও পারিবারিক দিক আছে, নানা দিক থেকে তিনি যে এত সমাজ সেবা করবেন, আপনার জন্য কথা বলবেন, আপনার গোটা বিধানসভায় চষে বেড়াবেন, নিশ্চয়ই তার একটা পারিশ্রমিক হিসাবে বেশি টাকা তিনি প্রাপ্য, অবশ্যই তার এটা অধিকার। আমি অধিকারের ক্ষেত্রে কারোর বিরুদ্ধে কথা বলছি না। আমি বলছি আপনারা যারা বলছেন যে বিধায়কদের বেতন ভাতা বাড়লে তারা কি করবেন, আজ বিধানসভায়, পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলা হচ্ছে তারা কি চুরি করে খাবেন? নিশ্চয়ই না। যদি বেতন ভাতা বাড়ে তাহলে নিশ্চয়ই মন্ত্রী বিধায়কটা চুরি করবে না। আজ থেকে আপনারা যারা এ রাজ্যের সুনাগরিক হিসাবে মনে করেন, আপনি নজর রাখবেন আপনার এলাকায় কোনো জনপ্রতিনিধি কোনো কাজ করতে গিয়ে যদি 2 নম্বরই হয়, যদি সমঝোতা করে, আপোষ করে, তাহলে আপনি ধরে নেবেন যে তিনিও সেখান থেকে কিছু কমিশন পেয়েছেন, কাটমানি পেয়েছেন, নাহলে আপোষ করবেন কেন? নিশ্চয়ই তার বেতন ভাতা বেড়েছে চাহিদা অনুসারে। এবং আজ বিধানসভায় একটা জিনিস লক্ষ্য করবেন, বিধানসভায় সকলে এক, কোনো দ্বিমত নেই, কোনো ওয়াকআউট নেই, কোনো অসন্তুষ্ট নেই, বাইরে এসে সাংবাদিক সম্মেলন নেই, কোনো ফেসবুকে বিবৃতি নেই, যে তারা সকলেই খুশি, দারুণ খুশি, আপনি যাকে নির্বাচিত করেছেন তার বেতন বেড়েছে। এই রাজ্যের হয়তো শ্রমিকরা বলবেন, রেগা 2F এর শ্রমিকরা বলবেন তাদের মজুরি কত বেড়েছে, নিশ্চয়ই বলা হবে যে বামফ্রন্ট সরকারের সময় যত ছিল তার চেয়ে অনেক গুণ বেড়েছে। চা বাগান শ্রমিকরা বলবেন যারা বামফ্রন্ট সরকারে যত পেতেন তার চেয়ে এখন অনেক গুণ বেড়েছে। কেউ কেউ এই রাজ্যের অনেকে বলবেন তখন এত ছিল এখন এত আছে, আর আজকের মন্ত্রীটা এত বলবেন। এবং এই সময়ের মধ্যে মন্ত্রী বিধায়ক তাদের পরিবারের যারা লোকজন আছেন একদিন পর্যন্ত বিধায়ক হলে সুযোগ পাবেন, তাতে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটাই, আজ বিধায়করা, মন্ত্রীরা উপলব্ধি করতে পেরেছেন যে অন্য রাজ্যের সঙ্গে ব্যবধান রাখা যাবে না, তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ব্যবধান রাখা যাবে না। উড়িষ্যায় যদি একসঙ্গে 57,000 অনিয়মিত কর্মচারী নিয়মিত হতে পারে, তাহলে ডাক্তার মানিক সাহার শাসনামলে ওই নিয়মিত হতে পারে। আজ বোধহয় মন্ত্রী রতনলাল নাথ এমন একটি প্রস্তাব বিধানসভার বাইরে এসেও রাখতে পারতেন, তিনি রেখেছেন কিনা মনে মনে সেটা জানানি, কারণ সেই রাজ্যে অনিয়মিতরা নিয়মিত হয়েছে, ত্রিপুরার ক্ষেত্রে কেন হবে না? এই প্রশ্ন হতেই পারে। এখন প্রশ্ন হতেই পারে এই রাজ্যে রুগীরা যারা বহিরাজ্যে যাচ্ছেন, বিমান ভাড়া হু হু করে বাড়ছে, এই বিমানে করে যিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অন্য রাজ্যে যাচ্ছেন, মন্ত্রী বিধায়করা যাচ্ছেন, তিনি যে টাকা বিমান ভাড়া দিচ্ছেন বা তার জন্য যে বিমান ভাড়া নির্ধারিত আছে, একটা এই রাজ্যের যারা
কোনো যারা কাজ করে খাচ্ছেন, বহিরাজ্যে ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন, তার জন্য সেই বিমান ভাড়া একই রয়েছে। সুতরাং সেই ব্যক্তির যদি মজুরি, দিন মজুরি না বৃদ্ধি হয়, তাহলে মন্ত্রীর বৃদ্ধি হলে নিশ্চয়ই সেই বিমান ভাড়া তো আর ওই ব্যক্তির জন্য ছাড় দেওয়া হবে না। এই প্রশ্নটা করতেই পারেন কেউ। আবার এই প্রশ্নটা কেউ করতেই পারেন যে বাজার থেকে মন্ত্রীরা বাজার করেন, আমি জানি না মন্ত্রীরা সরাসরি নিজেরা ব্যাগ নিয়ে বাজারে যান কিনা, নিশ্চয়ই মন্ত্রীরা যাওয়ার কথা নয়, যেহেতু শাসক মন্ত্রী সরকারে আছেন, অন্য কোনো আমলা আছেন, কোনো কর্মচারী আছেন, তারাই বাজার টাজার করে দিতে পারেন। কিন্তু সেখানে যে মূল্যে তারা ক্রয় করেন, যে মূল্যের বাজার থেকে তারা সামগ্রী এনে বাড়িতে খাওয়া দাওয়া করেন, ঠিক তাদের যে বাজারের মূল্য, সেই বাজারের মূল্য অন্য 5 জন, অন্য 10 জন এই রাজ্যের নাগরিকদের জন্য নির্ধারিত আছে। যে কথাটা এই রাজ্যের কর্মচারীরা বলেন, যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যে বাজার থেকে জিনিসপত্র ক্রয় করে, রাজ্য সরকারের কর্মচারীরাও সেই বাজার থেকে জিনিসপত্র ক্রয় করেন। সুতরাং ব্যবধান যদি থাকে, তাহলে এই ব্যবধানের ক্ষেত্রে বাজারের যে জিনিসপত্র কেনা হয়, সেটা একেবারে মনে রাখবেন, কেন্দ্রীয় সরকারের কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, অনিয়মিত কর্মচারী এবং অবশ্যই মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বাজার দর এক। সুতরাং আপনার মজুরি, আপনার পারিশ্রমিক, আপনার আয়, আপনার কর্মসংস্থান, সেটা নিশ্চয়ই সম হতে হবে। আর সেখানে যদি সবকা সাথ সবকা বিকাশের নীতি প্রয়োগ হয়, তাহলে এই রাজ্যের কর্মচারীরা আজ যারা আছেন, নিশ্চয়ই ফেব্রুয়ারির 1 তারিখ যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি চেক করবেন, বেতন ঢোকার পর নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মতন হবে। কারণ আজ পবিত্র বিধানসভায় আলোচনা হয়েছে সমমর্যাদার বিষয়। কারণ অন্য রাজ্যে আরো বেশি আছে, এই পর্যায়ে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। নিশ্চয়ই 23% ডিএর ব্যবধান কমে হয়তো 2-3 আসতে পারে বা 0 আসতে পারে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। দেখুন, আপনি যেই আলোচনা করছেন এখন, তাতে আমি একেবারে সহমত। কারণ একটা কথা আছে, গুজারও সোজা হয়ে শুইতে ইচ্ছা হয়, শুধু গুজার ঘুষটার জন্য পারে না। হ্যাঁ, মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়তেই পারে, তবে ত্রিপুরার ইতিহাস টানলে দেখা যাবে এই সরকারের আমলে তাদের বেতন ভাতা বাড়ার যে পরিস্থিতি, এটা সামঞ্জস্য নয়। তাইলে কর্মচারীদের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কেন এত কৃপণতা? কর্মচারীদের দিয়ে এত পেন্ডিং থাকবে কেন? বা আমি একজন পেনশনার, আমার দিয়ে এত বকেয়া থাকবে কেন? তারপরে বেকাররা, ওদের কিন্তু এখানে উল্লেখ আছে, ওরা পেনশন পাবে, ওদের ফ্যামিলি পেনশন পাবে। বেকার, আমি জানি না কেউ চাকরি পাবে বা পেয়েছে তাদের আমলে, ওরা কেন পেনশন পাবে না? বেকাররা কেন পেনশন পাবে না? ভারতবর্ষের ইতিহাসে কিন্তু পেনশনটা এমনি এমনি চালু হয়নি, বহু আন্দোলন গেছে। আমি পড়েছি, শ্যামাচরণ ত্রিপুরা আর্টিকেল লিখেছিলেন, এখানে আমি পড়েছি যে বহু কাঠগড় পোয়াইতে হয়েছে কর্মচারীদেরকে। সে কাজেই এরা যে সিদ্ধান্ত নিয়েছে, আমি বিরোধীদেরকে বলবো, তারাও কিন্তু একটা নির্লজ্জের মতো, অর্থাৎ বেলাজার মতো ব্যবহার করেছে। টাকা নেও, ভিতরগত সিদ্ধান্ত থাক না যে আমরা অন্ত পাইব, লিখিত না দিল। অন্তত এটা উচিত ছিল বিরোধীদের যে সময়ে এটা প্রতিবাদ করার, যে আমরা এইটা মানি না, এটা উচিত ছিল প্রতিবাদ করার। সব বেহায়া হয়ে গেছে, বেলাজা হয়ে গেছে, একটু লজ্জা বোধ তাদের নেই। লক্ষ লক্ষ বেকার ত্রিপুরা রাজ্যে, অনিয়মিত কর্মচারী ত্রিপুরা রাজ্যে, এই সব ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই। মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা আর সরকারি পয়সায় গাড়ি দৌড়ানো থেকে শুরু করে তদন্ত করলে দেখা যাবে, জনসাধারণ নিয়ে তদন্ত কমিটি করুক, দেখা যাবে তারা ত্রিপুরা জনসাধারণের ট্যাক্সের কত টাকা সর্বনাশ করছে। তারপরে তাদের বেতন ভাতা, মুখ্যমন্ত্রী 97,000 টাকা, বিরোধী দলের বেতন 95,000 টাকা, এইভাবে বাড়িয়ে তারা আনন্দ করছে। এই ব্যাপারে কিন্তু সব বেলা যায়
এক, সব দেখাইয়া এক। এটাই আমার বক্তব্য। নমস্কার। এবং অবশ্যই আজ যখন বেতন ভাতা বাড়লো, এদিক থেকে আমি বলতে পারি এটা ডাবল ইঞ্জিনের সরকারের সময় অবশ্যই যুগান্তকারী সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত। অন্য রাজ্যের সঙ্গে মিলে গেছে, অন্য রাজ্যের সঙ্গে সমমর্যাদা হয়েছে। সুতরাং যারা গত বছর অর্থাৎ আগস্ট মাসে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, যারা মাত্র 1,000 টাকা করে পেয়েছেন, অনেকে চিৎকার করে বলছেন ডাবল ইঞ্জিনের সরকারের আমলে কেন 1,000 টাকা হবে। নিশ্চয়ই আজ সেটা প্রমাণ করে দিয়েছে যে এই রাজ্যের কৃষকরা 1,000 টাকা করে পেয়েছেন, মন্ত্রীরা 1,000 টাকা করে বাড়িয়ে বেতন নিয়েছেন, তাতে কি হয়েছে। আমি জানি না এই কথাগুলো বলার পর কোনো দিক থেকে কোনো আইনি জটিলতা থাকবে কিনা। আমি বলছি এই কথাগুলো এই রাজ্যের সারাটা দিন এই রাজ্যের প্রত্যেক ভোটাররা বলেছেন। যারা ডাক্তার মানিক সাহাকে ভোট দিয়েছেন, যারা রতনলাল নাথকে ভোট দিয়েছেন, যারা জিতেন্দ্র চৌধুরীকে ভোট দিয়েছেন, যারা সুদীপ রায় বর্মনকে ভোট দিয়েছেন, এই 60 জন বিধায়ককে যারা ভোট দিয়েছেন, সেই ভোটাররা এই কথাগুলো বলছেন। আমি এই অনুষ্ঠান থেকে শুধু কথাগুলো একটু আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমজনতা সেভাবে কথা বলতে পারেন, আপনারা প্রত্যেকেই জানেন। আমরা মাধ্যম হিসাবে কথাগুলো তুলে ধরছি। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলছি। ওরা ওদের বেতন ভাতা বাড়লো, কোটি কোটি টাকা নয় হচ্ছে, তারপরও তাদের বেতন ভাতা বাড়লো। কিন্তু আদানিকে কোটি কোটি টাকা ঋণ মুকুব করে দিল, ঘুরে ফিরে তো তাদের পকেটে আসে টাকাটা, তারপরও তাদের বেতন ভাতা বাড়তে হবে। যে হারে জিনিসের দাম বাড়ছে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, তাদের বেতন ভাতা বাড়ে। হ্যাঁ, 1.5 বছরে 150 কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক আসতে বলবো না। তারও তো হতে হবে না, তারও হতে হবে। হ্যাঁ হোক, সারা বাংলাকে ঋণের তলে রেখে আলাদা হোক দাদা। নমস্কার দাদা। এবং এই বেতন ভাতা ভাড়া নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন থাকবে, কিন্তু প্রশ্ন হলো বিরোধিতা থাকবে না, কারণ শাসক বিরোধী প্রত্যেকে রয়েছেন। আজ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমরা আগেও বলেছিলাম মন্ত্রী মিনিস্টারদের ভাতা ভাড়া নিয়ে তারা জোর চালিয়েছেন, কিন্তু সেটা আজকে বাস্তবায়ন হলো। কারণ আমরা দেখলাম, আমরা অনেক আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা যখন করি, আপনারা অনেকে কথা বলেন। প্রতিবাদী কলমে সবার আগে জানিয়েছিল এ রাজ্যের মন্ত্রী বিধায়ক আমলাদের, মাফ করবেন, মন্ত্রী বিধায়কদের সেখানে বেতন ভাতা বাড়ছে। এখন প্রশ্ন হলো রাজ্যের কর্মচারীদের কি হবে, কারণ ষোড়শর্ত কমিশনের পূর্ণাঙ্গ টিম রাজ্যে আসছে। 8ম বেতন কমিশন নিয়ে খুব আলোচনা চলছে, ইতিমধ্যে বেশ কয়েকজন আলোচনা করেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। মন্ত্রী মিনিস্টারদের বেতন ভাতা বৃদ্ধি হলো, কিন্তু তাদের এই 7 বছরে 2বার বেতন ভাতা বৃদ্ধি করলো। কিন্তু আসলে এই তারা আসার পর থেকে কিন্তু তাদের বেতন ভাতা বৃদ্ধি করার কথা ছিল না। তাদের কথা ছিল এই রাজ্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করা, শ্রমজীবী মানুষের সাথে কাজ করা, কর্মচারীদের 7ম পে কমিশন দেওয়ার কথা। কিন্তু আসলে উল্টা হয়ে গেল। এখন তাদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু চলে, এখন বেতন ভাতা বৃদ্ধি করলো। কিন্তু এই রাজ্যে যে বেকার যুবক যুবতীরা বাইরে থেকে পড়ে লেখাপড়া করে আসলো, কিন্তু তাদের কর্মসংস্থান ব্যবস্থা নেই। টেট পরীক্ষা পাস করে বসে রয়েছে, তাদের চাকরি নেই। পুলিশ ডিপার্টমেন্টের চাকরি নেই, ফায়ার সার্ভিসের চাকরি দেওয়ার ব্যবস্থা নেই, কিন্তু তাদের বেতন নিয়ে কিন্তু তৎপরতা চলছে। সেটাই স্বাভাবিক, কারণ এই বিষয়টার উপরে দাঁড়িয়ে কিন্তু মোট একটা সরকার যদি কর্মসংস্থান করতো, তার বেকার কর্মসংস্থান করতো, মানসিকতা দিকে আমরা আগেও বলেছিলাম শ্রমজীবী মানুষকে উন্নতি করতে হবে, কিন্তু তারা উন্নতি হয়ে যাচ্ছে। কিন্তু আগামী এই সরকার আসার পর থেকে যারা এখন ট্রেনের মাধ্যমে চাকরি হলো, তাদের রেগুলার করার কথা, কিন্তু রেগুলার কতটুকু হলো, তাদের আগামী দিনে যে পেনশন পাওয়ার কথা সেটা কতটুকু হলো, কিন্তু সেদিকে না গিয়ে তাদের পেনশন এবং তাদের পরিবারের পেনশনের নিয়ে ভাবনা চিন্তা চলছে। কিন্তু আসলে আমরা টিভি 24 মাধ্যমে বলতে চাই, সারা ত্রিপুরা রাজ্যে যারা রয়েছেন এবং যারা বিজেপি দলের সঙ্গে জোরালোভাবে যুব মোর্চা ভাইয়েরাও রয়েছেন, তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই
যে প্রতিশ্রুতিগুলোর মাধ্যমে আসলো, আপনারা গণনা চাকরি যাওয়ার কথা ছিল, কিন্তু এখন চাকরি না গিয়ে তাদের বেতন ভাতা বৃদ্ধি করে যাচ্ছে। কিন্তু আপনারা কি বলবেন? আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। ত্রিপুরা রাজ্যে গ্রামে গঞ্জে কোনো কাজকর্ম নেই, জায়গা শ্রম দিবস নেই, ত্রিপুরা রাজ্যে রাস্তাঘাট বেহাল দশা হয়ে গেল, স্কুলগুলোর মধ্যে মাস্টার নেই, হসপিটাল গুলোর মধ্যে স্টাফ নেই। আমরা সবসময় প্রতিনিয়ত এই কথাগুলি বলে যাচ্ছি, কিন্তু বলার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে তার সরকার কর্ণপাতও করছে না, এবং যারা আলোচনা করে তাদেরকে সজাগ সচেতন করার জন্য চেষ্টা করছে, কিন্তু সেটা কিন্তু তারা ওই দিকে হাঁটছে না। কিন্তু তাদের অ্যাডভার্টাইজ প্রতিনিয়ত চলছে, তাদের কিভাবে থাকতে হবে, কিভাবে সরকারটাকে ধরে রাখতে হবে, যে কোনো প্রকারে হোক হয়তো অনেকে বলবেন যে প্রত্যেকটি মন্ত্রিসভার সিদ্ধান্তের পর, বিধানসভায় ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্তের পর বিজেপির তরফে কর্মসূচি থাকে, সাংবাদিক সম্মেলন থাকে এবং রাজ্য সরকারকে অভিনন্দন জানানো হয়, ধন্যবাদ জানানো হয় টিম মানিক সাহাকে। নিশ্চয়ই আগামীকাল বোধহয় বিজেপির একটা সাংবাদিক সম্মেলন থাকতে পারে, এখন পর্যন্ত নিশ্চিত নয়। যদি থাকে এবং প্রত্যেকটি যুগান্তকারী সিদ্ধান্তের পর এই রাজ্যে বিজেপির তরফে অভিনন্দন যাত্রা শীর্ষক কর্মসূচি হয়, বিজেপি প্রত্যেক জেলা হোক প্রত্যেক মন্ডলে হোক এই কর্মসূচি করে। এবার বোধহয় এই কর্মসূচি করলে কংগ্রেস কিংবা সিপিআইএম এর বিধায়কদেরও সেই কর্মসূচিতে দেখা যেতে পারে, কারণ তারাও তো এই সুবিধা পেয়েছে। তো যদি সরকারের থেকে সে সুবিধা পায় তাহলে বিজেপির অভিনন্দন যাত্রায় কংগ্রেস এবং সিপিআইএম এর বিধায়কদের সামিল হতে কোনো আপত্তি থাকবে কি? এই প্রশ্ন করেছেন এই রাজ্যের ভোটাররা। নমস্কার, কে বলছেন? আপনার চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে প্রাইম মিনিস্টার, এমএলএ, এমপি, ওনারা ভুল সিদ্ধান্তে আমার মনে হয় তারা কাজ করতেছে ভারতবর্ষে, এবং তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার হয়ে যেতেছে মানুষ, যুবক যুবতীরা, এবং ভারতবর্ষ আবছাড়া হয়ে যাবে যা মনে হইতেছে। তাদের শুধু লোকের কারণে বলুন কিংবা তাদের ভুল বিচার করার কারণে বলুন, সবগুলাই পিএম, সিএম, এমএলএম দুর্বস্থা দেখা দিতেছে। আমরা তাদের উপরে বিশ্বাস রাখতে পারতেছি না। কারণ বিশ্বাস এই কারণে রাখতে পারতেছি না, আমার মনে হয় তারা শাসক ভারতবর্ষের, এবং কার মাধ্যমে তারা প্রাইম মিনিস্টার, কার মাধ্যমে চিফ মিনিস্টার, কার মাধ্যমে তারা এমএলএ, এমপি বা বিভিন্ন রকম প্রধান থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা নিজেরা ভাবতে পারতেছে না তারা কতটুকু ভুল করতেছে, যার জন্য এরা এই শাসক যত মূর্খ এমএলএ এমএলএ আছে, বিনা লেখাপড়া, জ্ঞান নাই, গুণ নাই, এদেরকে টিকিট দিতেছে। এদের মাধ্যমে এই শাসক তার নিজস্ব করে নিতেছে দেশ ধরে, এবং বঞ্চনা করতেছে ভারতবাসীর সাথে। আর এদেরকে দিয়ে রাখছে লোক লালচ। এদের এই লোক লালচে দেশ এবং দেশের যে আমরা মূল নিবাসী, আমরা কিন্তু দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হইতেছি, এবং তারা হইতেছে বিপদগামী। তারাও কিন্তু বিপদগামী হইতেছে, আপনার মাইনে নেন আমার কথাটা। কারণ এই কারণে বলছি, ওরা সবাইকে, ত্রিপুরা রাজ্যের এতগুলি মন্ত্রী, একটা সরকার ত্রিপুরা রাজ্যের সিপিএম করে গেছে, তাদের উপর তো তারা বিভিন্ন আক্রমণ আছে। যদিও তারা আক্রমণ করছে না, কারণ করছে এই কারণে এরা দিয়েই তো রাজ্য রাষ্ট্র চালাইতে হইব। তো তারা যদি জেলে বলে তাহলে তাদের এই শাসকের আন্ডার কেউ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হইতে চাইব না, যার জন্য লালুজির জেলে যাইতে সে লালুজি তাদের আচ্ছা পার্টি এবং নিজস্ব দলের নেতা মুখ্যমন্ত্রী, যে উত্তরপ্রদেশের আর এই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আপনি জানেন, ওনারা জেলে ঢুকাইল। এই যে কারণগুলো শাসকরা করতেছে, এই শাসকরাই এই আমাদের নেতারা লালুজা ভুলের কারণে, যেই কারণে তারা চিন্তা করতে জানে তার দেশটা বই নিতেছে, বেকার হয়ে দেশবাসীরা কোথায় নিতেছে, সমস্ত কিছু দেওয়া দিতেছে। এবং যারা আজ বিভিন্ন জায়গা থেকে মন্ত্রী, বিধায়ক প্রত্যেকের কথা শুনেছেন, প্রত্যেকেই সেখানে কথাগুলো বলার চেষ্টা করেছেন, সেদিক থেকে একটা বিষয় এসছে। বিষয়টা হলো কি, যে যারা এই বেতন ভাতা, এই বর্ধিত বেতন ভাতা নিতে চাইবেন না, তাদের জন্য কোনো অপশন থাকবে কিনা, অর্থাৎ তারা যদি আগ্রহ দেখান যে বর্ধিতটা নেবেন না, এমন বিলে আছে কিনা, আপাতত নেই, সুতরাং সকলেই পাবেন। এখন প্রশ্ন হলো, এই রাজ্যের যারা কর্মচারীরা আছেন, যারা আগামী কয়েকদিনের মধ্যে হয়তো যদি ঠিকঠাক থাকে গ্রুপ ডির
কর্মচারীর গ্রুপ ডির অফারও পেতে পারেন যারা আছেন, তারা একদিন চাকরি করলে কিন্তু আপনি পেনশন পাবেন না, আপনাকে সেই সুযোগ দেওয়া হবে না, নিশ্চয়ই আপনি জানেন। কিন্তু একজন বিধায়ক যদি একদিনের জন্য বিধায়ক হয় তাহলে নিশ্চয়ই তিনি সেই সুযোগ পাবেন, তার ফ্যামিলি পেনশন থেকে সমস্ত সুযোগ থাকবে। এবারের বিলে সেটা সংশোধনী করে তাকে বলা যায় সিলমোহর দেওয়া হয়েছে, সম্মতি দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনি যাকে জনপ্রতিনিধি করে পাঠিয়েছেন তিনি মূলত তাকে সমর্থন করেছেন। সুতরাং একজন বিধায়ক একদিনের বিধায়ক হলেও সমস্ত সুযোগ পাবেন, কিন্তু এই রাজ্যের একজন কর্মচারী আপনি যাদেরকে ভোট দিয়েছেন তারা একদিন বিধায়ক হলেও সুযোগ পাবেন, অথচ আপনি একজন কর্মচারী, আপনি একদিন চাকরি করলে কিন্তু আপনার পেনশনের সুযোগ পাবেন না। নমস্কার, কি বলছেন? নমস্কার, বলছিলাম খুব ভালো লাগলো দাদা, আজকে মন্ত্রী মিনিস্টার ফ্যামিলিদের বেতন ভাতা বৃদ্ধি হয়েছে। হয়তোবা আগামীকাল থেকে সরকারি কর্মচারী যারা আছেন তারাও এর জন্য ধর্ণা আন্দোলন সবকিছু করবে। কিন্তু দাদা, সারা ত্রিপুরার যে পাবলিক সেক্টর বলতে একটা কিন্তু জিনিস আছে। আপনি এখন আজ থেকে 1 বছর 1.5 বছর আগে শুধু আগরতলা দিক থেকে কিছু কিছু এই শপিং মল ছিল, এখন সারা ত্রিপুরা রাজ্যে কিন্তু বড় বড় শপিং মল হয়ে গেছে। আপনি কালকে আপনার সারা ত্রিপুরার যে সাংবাদিকদের বন্ধুদের পাঠাবেন যে ওরা কত বেতন পায়। সকাল 9টার সময় যায়, রাত্রি 9টার সময় আসে এই শপিং মলগুলি থেকে। আপনি খবর নেবেন আগরতলা সারা ত্রিপুরার যে বিউসি থেকে আমাদের কিছু কিছু বোন কিছু কিছু ভাই এই বিউসির মধ্যে রোদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে পুরে এই কাজ করছে, তারা কত বেতন পায়। আপনি যাবেন প্রত্যেকটা সিন্ডিকেটে মালিকরা যে গাড়ি দিয়ে একটা ড্রাইভারকে পাঠিয়ে রাখে সকালবেলা থেকে বিকেল বেলা সন্ধ্যা অব্দি, কত বেতন পায়। তাদের জন্য পাবলিক সেক্টরের জন্য কি কিছু করা যায় না? কথা তো ছিল পার ডে 600 টাকা করে দেওয়া হবে, পার ডে 600 টাকা করে দেওয়া হবে। ওই হলো কিন্তু কিছু। আপনি গুলবাজার বড় বড় ব্যবসায়ী আছে যারা মেইন সিএনএফ, যাদের আন্ডারে বাইরে থেকে মাল ভর্তি করে আসে, সেখান থেকে হোলসেলে হয় বেতন পায়। আপনি একটু খোঁজ খবর নেবেন। আপনার তো পত্রিকা এবং টিভি-24 তো সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে 1 নম্বরই আছে আমি যতটুকু জানি। আর ত্রিপুরা রাজ্যের এই চ্যানেলের প্রতি মানুষের একটা ভরসাও আছে। আপনি নেবেন, সরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধি হয়ে যাবে। কারণ মন্ত্রী মিনিস্টাররাও জানেন, এমএলএরাও জানেন সরকারি কর্মচারীকে ধরে রাখতে হবে, কিন্তু তাদের কিন্তু একটা লাইফ গ্যারেন্টি আছে। কিন্তু পাবলিক সেক্টরে যারা কাজ করছে তাদের কি আছে দাদা বলুন? 9টার সময় যায় প্রত্যেকটা, আমাদের আগরতলা শহরের কথাই বলছি, প্রত্যেকটা 8টা থেকে 8:30টার সময় আপনি যদি ক্যামেরা নিয়ে আগরতলা শহরে ঘুরেন দেখবেন ঠিক 20-22 বছরের ছেলে মেয়েরা হাতের মধ্যে একটা খাওয়ার টিফিন নিয়ে প্রত্যেকটা শপিং মলের দিকে চলছে। রাত্রি 9টার সময় বাড়ি যায়, দেখলে কষ্ট হয়। তাদের কি বেতন বাড়ানো যায় না? মন্ত্রী মিনিস্টার ক্যাবিনেটের মধ্যে সিদ্ধান্ত করতে পারে না প্রত্যেকটা শপিং মলের মধ্যে যে 600 টাকা বা 500 টাকা করে দিতে হবে? সেটাই বলছিলাম দাদা। ধন্যবাদ। এবং আপনি যে কোনো বিধায়কের বাড়িতে গিয়ে চা পান করেন, হয়তো আপনাকে যদি চা দেয় তার জন্য যে একটা খরচ হয়, জনগণকে চাটা খাইয়ে যে একটা খরচ হয়, সেটাকেও কিন্তু এখন থেকে সরকার বহন করছে। সুতরাং আপনি যদি কোনো বিধায়ক মন্ত্রী বাড়িতে গিয়ে খেতে গিয়ে যদি আপত্তি করেন যে না না আমি খাবো না, আপনি বলতে পারেন যে এই টাকা আপনার আমার প্রত্যেকের করে সে ট্যাক্স বা করে দেওয়া টাকার ভিত্তিতে সে চাটা খাওয়ানো হচ্ছে, বা বিস্কিট যদি দেয় তাও সেই সরকার বহন করছে, সেটাও রয়েছে। একজন জনপ্রতিনিধি নিশ্চয়ই তিনি জনপ্রতিনিধি, তিনি রাজ্যের জনগণের জন্য কাজ করবেন, তিনি কি ক্ষুধা রেখে কাজ করবেন? আমি শুরুতেই বলছিলাম তারও ক্ষুধা আছে, তারও পরিবার পরিজন আছে, তারও আত্মীয় স্বজন আছে, সামাজিক অনুষ্ঠান আছে, তারও দুর্গাপূজার সময় বহুজাতিক কোম্পানির একটা ভালো পোশাক পরতে ইচ্ছে হয় না কার? প্রত্যেকেরই হয়। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি যে মন্ত্রী মিনিস্টার যে মন্ত্রী থেকে মিনিস্টার হয়, ঠিক আছে না, তারা যখন এমপি হয়, এমপি হওয়ার পরে তারা মন্ত্রিত্ব পাওয়ার জন্য পারাপারি করে। কেন? এটা 2 নাম্বার কথা। আবার তারা কোনো যোগ্যতা লাগে না, মেধা লাগে না, বয়সের সময়সীমা লাগে না, হ্যাঁ, কিন্তু তারা বেতনধারী হয়। পরপর কিন্তু প্রথম বিজেপি সরকার আওয়ার পরে কিন্তু তারা বেতন ভাতা ডাবল করা হয়েছে। কিন্তু কৃষকরা লেগে কি করা হয়েছে, রেগা শ্রমিকরা লেগে কি করা হয়েছে? তারা তো এসব কথাটা চিন্তা করলো না। হ্যালো, শোনা যাচ্ছে, আপনার কথা প্রত্যেকে শুনছে। হ্যাঁ, তারা নিজেরা চিন্তাটা নিজেরা করলো। এটা চূড়ান্ত কিছু। যখন সুদীপ রায় বর্মন ছিল
তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সুদীপ রায় বর্মনের এর মতো এই মাত্র মন্ত্রিত্ব পাইলো, তখন তো সুদীপ রায় বর্মনকে ভুলে গেল। কেন? এমপি থাকলে চলে না? মন্ত্রিত্ব পাওয়ার জন্য পারাপারি তোফাতুফি, মন্ত্রিত্ব পাইলে সব হয়ে যাবে। তারা কি বয়স সময়সীমা লাগে না? একটা চাকরি পাইতে কিন্তু বয়সের সময়সীমা লাগে। হ্যাঁ, এরপরে নির্দিষ্ট সময়ের মধ্যে আবার চাকরি এটা ছাঁটাই করে যাবে সরকার সিস্টেম অনুযায়ী, সংবিধানের সিস্টেম অনুযায়ী। তার কোনো এসব সংবিধানের সময়সীমা নাই, বয়সের তারতম্য নাই, এটা নির্দিষ্ট করতে পারে না। আজকে 70 বছর হলো, 75 বছর হলো, তারা মন্ত্রিত্ব বা এমপি থাকতে পারে, ভাতা গ্রহণ করে ভাতা পায়। এসব কোথায় চিন্তা ভাবনা করলো? সাধারণ জনগণের লেগে কি চিন্তা ভাবনা করতে আসছে তারা? হ্যাঁ, কিছুদিন আগে দেখলাম 6 বছরে স্কুল টিচার 10,000 থেকে কোটা বেশি দাঁড়িয়ে গেছে। 10,000-এর বেশি তারা পেনশনে গেছে। এটি তারা নিয়োগ করে নাকি? সাধারণ গরিব স্কুলে পড়াইতে গেলে 2,000-3,000 টাকা দিয়ে ভর্তি বানানো লাগে। কি স্কুল করলো তারা? হ্যাঁ, কি স্কুল করলো তারা? ইংলিশ মিডিয়াম করছে। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম যে ইংলিশ মিডিয়াম করছে। কি তারা ওই 2 নৌকার মধ্যে ভাড়া দিয়ে বলা হয় হাবুডুবু খাইয়া, কেউ ডুবে স্বাস্থ্য গিয়া, কেউ গিয়া বাইকের মেকানিক কাজ ডুবে। কি করবো? তারা 1 থেকে ছোট ছড়ায় বুঝিয়েছে, ক পড়াইছে, 1-2 ঘুরেছে, তারা 1-2 করে আমাকে ইংলিশে সবকিছু করানো হয়। সম্ভব? গরিবের ছেলেরা এতটুকু তারা একে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ একটু বোঝানোর দরকার আছে। পরিযায়ী পাখি হিসাবে আসলো বিপ্লব। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের মধ্যে 3টা কোটা হেরোই, যেমন আমরা মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী যখন, তাই নিয়ে তো নিজে স্বয়ং ত্রিপলিঙ্গি। কেমন? একবার মুখ্যমন্ত্রী, একবার প্রফেসর, একবার ডাক্তার। তাই নিজের চিন্তাটা তো নিজেরা করবো, জনসাধারণ লিখে কি করবো? তাই নিজেই স্বয়ং ত্রিপলিঙ্গি। একপদার্থের সরকার আছে ত্রিপলিঙ্গি, বিজেপি, মথা, আইপিএফটি। এগুলো আমি কথা রাখছি। নমস্কার। অনেকে জানেন যে প্রত্যেকটি বিধানসভা অধিবেশন, মানে সাধারণত আমরা বলি যে উত্তপ্ত হয়ে উঠেছে বিধানসভার অধিবেশন, দ্বিতীয় দিন উত্তপ্ত হয়ে উঠেছে, তৃতীয় দিন উঠেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, বলুন। আমি একজন ত্রিপুরা পুলিশ এবং ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ, বলুন। স্যার, বিগত কয়েক মাস ধরেই চলছে আপনার অধিবেশন, যেটা আজ সমাপ্ত হলো। কিন্তু আমরা দেখতে পেলাম এখানে বিধায়কদের বেতন বাড়ছে, সবকিছু হচ্ছে, বাট এই যে ত্রিপুরার যে বেকার সমস্যা এখনো সেটা সলভ হয়নি। 2022-এ আমাদের ত্রিপুরা পুলিশের প্রসিডিউর শুরু হয়েছিল, কিন্তু এখন সেটা চলমান, এখনো রেজাল্ট আউট হয়নি। সেম ফায়ার সার্ভিসে তো ভাইভাই নেওয়া হয়নি। তো স্যার, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সরকারের নিকট আপনাদের মন্তব্য রাখতে বলছি যে আমাদের এই প্রক্রিয়াগুলি কি সম্পূর্ণভাবে এগোচ্ছে, না আরো বিগত কয়েক বছর ধরে আমাদের অপেক্ষা করতে হবে? স্যার, ধন্যবাদ স্যার। এবং অনেকে জিজ্ঞেস করেন যে বিধানসভার অধিবেশনে উত্তপ্ত হয়ে যাওয়ার বিষয়টি কি? আমরা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আমাদের সংবাদের কয়েকটি বিষয় থাকে, শব্দ থাকে, এটি আমরা প্রয়োগ করি। যেমন বিধানসভার অধিবেশনের দ্বিতীয়ার্ধে উত্তপ্ত হয়ে উঠেছে, ট্রেজারি বেঞ্চ বনাম বিরোধী ইত্যাদি শব্দ থাকে। এবারের যে 3 দিনের অধিবেশন ছিল, একদিনও সেভাবে উত্তপ্ত হয়নি। অনেকে জিজ্ঞেস করেছিলেন তার কারণটা কি? কারণটা এই জায়গা সব মন্ত্রী, বিধায়ক, শাসক, বিরোধী প্রত্যেকেই জানেন যে এবারের 3 দিনের অধিবেশন তাদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত। সুতরাং ভেতরে হইচই করে শাসক বিরোধীর মনোমালিন্যে যাওয়া কিংবা শাসককে কটাক্ষ করা ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, এবারের বিধানসভার অধিবেশনে তা দেখা যায়নি। নিশ্চয়ই মার্চ মাসে বাজেট অধিবেশন আসছে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি সোনামুড়া থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলতে চাই যে বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি হলো, কিন্তু সাধারণ জনগণ, সাধারণ বেকাররা কি পেল? একজন, আমি বেকার বলছি কিন্তু আমরা বেকার হলো আমরা চলে যাবো। একজন কর্মচারী তার পুরো জীবনে প্রায় 30 বছর চাকরি করে পেনশন পায় না, কিন্তু একটা এমএলএ বা মন্ত্রী মাত্র 5 বছর এমএলএ বিধায়ক হয়ে প্রার্থী হয়ে ওনারা পেনশন পাবে, মেডিকেল অ্যালাউন্স হবে, সবকিছু হবে, কিন্তু কোন চাকরিজীবীরা যারা কর্মচারী আছে তারা কেন পেনশন পাবে না? তারা কেন মেডিকেল অ্যালাউন্স পাবে না? তাদের কেন দিয়ে পাবে না সঠিক সময়ে? সঠিক তারা যে আইনত যে দিয়ে পাবার
তারা কেন পাবে না? ততটুকু কথা ছিল যে যেভাবে বিধায়কটা মাত্র 5 বছর কাজ করলে সবকিছু পেতে পারে, এভাবে কর্মচারীরাও যেতে পায়, পেনশন বলুন, মেডিকেল অ্যালাউন্স বলুন, তারা যাতে সবকিছু পায়। কারণ একজন বিধায়ক কি কাজ করে আমরা এটা দেখতে পাচ্ছি। সাধারণত একজন কর্মচারী ওনাদের পুরো জীবনে 30 বছর শেষ করে যে একটা রাজ্যের সরকারের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য, রাজ্যকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু একজন মন্ত্রী বিধায়ক কি কাজ করছে আমরা তো এটা দেখছি। ওরা তো কোনো কাজই করছে না, তারপরে ওনারা মেডিকেল অ্যালাউন্স করছে, ওনারা বেতন বৃদ্ধি করছে, ওনাদের বেতন বৃদ্ধি করছে, কিন্তু কর্মচারীদের বেতন তো কোনো বৃদ্ধি করছে না, বেকারদের জন্য কোনো কিছু করছে না। আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে আপনারা বেকারদের জন্য কিছু করুন। এমনকি কর্মচারী যারা কর্মচারী আছে তাদেরকেও দিয়ে সঠিক সময় সঠিক তারা যতটুকু প্রাপ্য তাদেরকে প্রাপ্য বলে দিয়ে দিন, এবং তাদের যে পেনশন, মূল পেনশন স্কিম আবার চালু করুন। এতটুকু বলা ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যারা একদিনের কর্মচারী তারা কোনো সুযোগ না পেলেও একদিনের বিধায়ক সুযোগ পাবেন, তাদের পরিবার পাবেন। তাহলে তো এই রাজ্যে যে সরকার আছে সেই সরকার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে একদিন কোনো কর্মচারী সরকারি চাকরি করলো তারও পেনশন থাকবে, তার ফ্যামিলি পেনশন থাকবে, তার সমস্ত সুযোগ থাকবে। সেই বিলও রাজ্যে আসতে পারে, সেই বিল কেন্দ্রীয় সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, বিধানসভা থেকে কিংবা সরকারের উদ্যোগে সেটা পাশ হয়ে যেতে পারে। নমস্কার, কে বলছেন? আবার কেউ কেউ বলছেন যে সেগুলো একটা অন্যরকম দীর্ঘমেয়াদী বিষয়, তাদের ক্ষেত্রে যতটা সম্ভব অন্যদের ক্ষেত্রে সম্ভব নেই কথা বলতে। আমি জানি না, যে সরকারের পক্ষে যারা আছেন তারা যুক্তি দেখাতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি একজন ভাইস প্রেসিডেন্ট বলছি। হ্যাঁ বলুন, হ্যালো, কথা বলুন। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, হ্যালো, কথা বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমাদের যে ফায়ার সার্ভিসের প্রসেসিংটা আজকে 3 বছর হয়ে গেছে। আমরা 2022 সালে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন হয়েছিল, তারপরে 2023 সালে আমাদের রিটার্ন এক্সাম হয়েছিল। আজকে 2025 8 তারিখে আমরা রিটার্ন এক্সাম পেয়েছিলাম জানুয়ারি মাসে। আজকে 2 বছর হয়ে গেছে, আমাদের রিটার্ন এক্সামের রেজাল্টটা পাবলিশ কেন করা হচ্ছে না স্যার? এটা মানে 1703 মিনিটের খাতা দেখতে কি মনে হয় যে 2 বছর সময় লেগে যায়, তাহলে কিভাবে হবে স্যার? আমরা বেকার মানুষ, আমরা কষ্ট করে চলি স্যার। আমরা মানে একটা যখন চাকরি প্রসেসের যখন শুরু হয়, তো যখন একটা নোটিফিকেশন আছে তখন তো তারা এটাই ভাবে যে ওইটা কমপ্লিট করানো হবে। আজকে 2 বছর হয়ে গেছে স্যার আমাদের রিটেন এক্সাম, টোটাল তো 3 বছর হয়েছে। তো এখন পর্যন্ত আমাদের রিটেন এক্সামের রেজাল্ট পাবলিশ করা হচ্ছে না। আমরা যখন এটা নিয়ে ডিপ্রেশন জমা দিতে যাচ্ছি, তারপর আমাদেরকে পুলিশ এসে হ্যারাসমেন্ট করছে, আমাদেরকে বলা হচ্ছে যে আমার ডিপ্রেশন দিতে দেওয়া হবে না। কিছুদিন আগেও যখন আমরা ডিসেম্বর 28 তারিখে আমরা উমাকান্ত একাডেমিতে স্কুলের মাঠে এখানে একত্রিত হয়েছিলাম, তারপর ওরা আমাদেরকে বললো যে আমাদেরকে চাকরিতে দেওয়া হবে না। ওরা নাকি বলতে প্রসেস চলছে, কিন্তু এসব কথা শুনতে শুনতে স্যার কবে হবে এখন এটা কি বলবো স্যার? স্যার আপনাদের মাধ্যমে আমাদের এটি রিকোয়েস্ট স্যার, আমরা সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে যে আপনারা একটু তাদেরকে একটু বলুন স্যার যে এইটা যেন তাড়াতাড়ি করা হয়। কারণ সবাই তো দেখছে কিভাবে চলছে ত্রিপুরার মধ্যে, একদম বেকারত্বের মানে এত হার বাড়ছে। একটা চাকরি যদি 3 বছর 4 বছর লেগে যায় স্যার, তাহলে নতুন যে জেনারেশন গুলি ওরা যখন একটা এক্সামের জন্য প্রিপেয়ার হবে, তাহলে ভাববে যে 4 বছর 5 বছর লাগবে, তাহলে কোন দিকে সমাজটা যাবে? তো এরকম হলে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম যেভাবে বিজেপি গভর্নমেন্ট সেম স্যার, যেভাবে ত্রিপুরা থেকে না এরকম হচ্ছে স্যার। এটাই প্রশ্ন, আপনারা একটু এই বিষয়ে কথা বলুন। আমরা খুব কষ্টে দিন খারাচ্ছি, আমরা এই সরকারকে খুব ভালোবেসে এনেছিলাম, কিন্তু আজকে আমাদের সঙ্গে খুব খারাপ হচ্ছে স্যার। ধন্যবাদ স্যার। আমরা কিছু কথা শুনি বা বক্তব্য শুনি বিধানসভার আজ এই সংক্রান্ত যখন বিল পাশ হলো সেই মুহূর্তটা। ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল যে স্যালারিজ, অ্যালাউন্সেস, পেনশন এন্ড আদার বেনিফিটস of the Minister, Speaker, Deputy Speaker, Leader of the Opposition, নমস্কার, কে বলছেন? Chief Whip, and the members of the Legislative লাইভে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে, কথা বলুন। হ্যাঁ, আপনাদের শিরোনাম দেখলাম যে বিধায়কদের বাধা বাড়লো। আসলে ঠিকই তাদের প্রয়োজন, কিন্তু বিষয়টা হলো আপনি যদি মন্ত্রী বিধায়কদের বাধা নাও থাকে, তারপরে দেখবেন 5 বছর মন্ত্রীটা থাকার পরে কয়েকশো কোটি টাকা মালিক হয়ে যাবে। দ্বিতীয়ত এসএসএ, রেগা বা বিভিন্ন অনিয়মিত কর্মচারী, যেমন এসএসএর হাইকোর্টের 2-3 বার রায় থাকা সত্ত্বেও
মাত্র 6 কোটি টাকা লাগে বছরে, সেটার জন্য সেই টাকা হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টে চলে গেল, টাকা নেই। তো এবং পেপারে দেখলাম যে গত 5 বছরে প্রায় 3000 কত কোটি টাকা জানি অব্যবহৃত বাজেটের টাকা ব্যাংক প্রায় যায়নি। তারপরে অনিয়মিত ব্যাংকের চাকরি করে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে না, নিজেদের আখের গোছারে ব্যস্ত। তো আসলে আমরা সেটা আশা করি না। ঠিক আছে, মন্ত্রী বিধায়কদের দরকার, কিন্তু পাশাপাশি যেগুলি জ্বলন্ত সমস্যা, এসএসসি টিচাররা 2004 থেকে 20 বছর অব্দি চাকরি করছে, এখনো করছে, কিন্তু হাইকোর্টের ডিউটি করার দায় থাকা সত্ত্বেও গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে চলে গেল, এত সুন্দর একটা সুযোগ থাকা সত্ত্বেও। তো আমরা আসলে অনেক সময় দুঃখ হয় আর কি, সরকারের প্রতি আমাদের সমর্থন ছিল, আমরা সব সরকারকে আনার ক্ষেত্রে আমরা ভূমিকা রেখেছি। তারপরেও আজকে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও মাত্র 600-700 টাকার 700 কোটি টাকার জন্য আমাদেরকে রেগুলার করা হয়নি, সুপ্রিম কোর্টে চলে গেল। তো এই জন্য মানে আমরা যারা কিন্তু অনেক সময় দুঃখ হয়। কি বলবো আর কি, আমরা এবং এ রাজ্যের অনেক কর্মচারীরা আছেন, বিশেষ করে এসএসএ যারা আছেন তারা বা অন্যান্য দপ্তরে আছেন, তারা আদালতে গেছেন নিয়মিতকরণের দাবিতে। অর্থাৎ অন্য রাজ্যগুলো যেখানে যে হারে বেতন দেয় ত্রিপুরায় তা দেয় না, সেই অভিযোগ ছিল, সেদিক থেকে তাদের আদালতে যেতে হলো। অনেক কর্মচারীরা আছেন, শিক্ষকরা আছেন, আমার কথাগুলো যারা শুনছেন, অনেকে উচ্চ আদালতে গেছেন অধিকার পাওয়ার জন্য। মনে রাখবেন, আপনি যাদেরকে ভোট দিয়েছেন তাদের আদালতে যেতে হয়নি, কারণ তারা নিজেরাই আইনসভায় আছেন। সুতরাং তারা নিজেরা যে বঞ্চিত, আর্থিকভাবে কম পাচ্ছেন, তারা সেটা উপলব্ধি করতে পেরেছেন। আজ থেকে বা আগামীকাল থেকে বলতে পারেন এই রাজ্যের কোনো কর্মচারী, কোনো বঞ্চিত নাগরিককে বোধহয় আর আদালতে যেতে হবে না, কারণ আপনি যাদেরকে ভোট দিয়েছেন সেই বিধায়করা, সেই মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেকে উপলব্ধি করতে পেরেছেন যে বঞ্চনা কাকে বলে। যে অন্য রাজ্যগুলো অনেক উচ্চ হারে যেখানে মুখ্যমন্ত্রীদের বেতন হয়, ত্রিপুরায় অনেক কম, সেই উপলব্ধি থেকে তারা বাড়িয়েছেন। সুতরাং এই রাজ্যের যারা অনিয়মিত কর্মচারী, এসএসএ থেকে শুরু করে চুক্তিবদ্ধ যারা আছেন, যারা বলতে পারেন ক্ষণিকের চাকরি করে বঞ্চিত চিৎকার করছেন, আদালতে যাবেন ভাবছেন, যেতে হবে না, কারণ আপনি যাকে ভোট দিয়েছেন তিনি উপলব্ধি করতে পেরেছেন অসমে যদি এসএসএ নিয়মিত হয়, হরিয়ানায় যদি 53 কিংবা অন্যান্য রাজ্যগুলোতে যদি ডিএ সর্বোচ্চ হারে দিতে পারে, ত্রিপুরায় দিতে পারবে, কারণ উপলব্ধি করেছেন মন্ত্রীরা। আজ বিধানসভায় বিধায়ক মন্ত্রী প্রত্যেকে বলেছেন অন্য রাজ্যে এত আছে, ত্রিপুরা এত কম আছে, সুতরাং একটু বাড়িয়ে নিতে হবে। তো এই রাজ্যের কর্মচারীরা বাড়িয়ে নিলে কি হবে? আগামীকাল থেকে আদালতে নিশ্চয়ই যেতে হবে না আপনাদের। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। দাদা, আজকে দিনে সরকার, আজকে দিন ভালো দিন, মন্ত্রী হবে তারা টাকা দরকার, যেমন রাতে বছরের বাড়ি, সুন্দর বাড়ি বানাতে কোটি কোটি টাকা খরচ করে, টিঙ্কুরাই নতুন ঘর আছে, জগন্নগর বাড়ি আছে, কদমপুর বাড়ি আছে, তারা আরো দরকার। আমরা করি বঞ্চিত বাঞ্ছিত সুবিধ মানুষ কিছু দরকার নেই, তাদেরই দরকার। এখন তারা এই আছে বলি। নমস্কার দাদা, ভালো থাকবেন। এবং এ রাজ্যে যারা বিভিন্ন জায়গা থেকে বঞ্চনার কথা বলছেন, তারা অবশ্যই এখন সরকারের প্রতিনিধি যারা আছেন, আমার কথাগুলো যারা শুনছেন, নিশ্চয়ই আপনাদের জন্য তো দরকার আছে। আমি বারবার বলছি, প্রত্যেকের, একজন মন্ত্রী, বিধায়ক যিনি আছেন, তিনি তাদের ভোটাররা তার বাড়িতে গেলে চা খাওয়ান, তার একটা খরচ আছে এবং এই খরচ এখন সরকার বহন করবে। এটা তো আপত্তির কিছু নেই, তিনি তো জানিয়ে নিচ্ছেন আইনসভায় দাঁড়িয়ে তিনি কত টাকা বেতন নিচ্ছেন, কি খাতে নিচ্ছেন, সবকিছু রাজ্যবাসীকে জানিয়ে নিচ্ছেন। নিশ্চয়ই তাতে কোনো লুকোচুরির বিষয় নয়। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, বল। বলছিলাম মন্ত্রী বিধায়কদের বেতন বাড়ানো হলো তো ভালো, সেটা ভালো, ওরা সময় দেন, মন্ত্রীরা যদি না থাকে তো আমলারা কেমন করে চলবে। কিন্তু আমার কথাটা হলো, এক যাত্রা একটি দখল কেন? ওনারা সরকারে আছেন, ওনারা বাড়িয়ে নিলেন মন্ত্রী বিধায়কদের বাধা। তো আমলা তান্ত্রিক সরকারটা, এই সরকারটা আমলাদের জন্য কি করলেন? কর্মচারীদের জন্য কি করলেন? সরকারি কর্মচারীরা কেন ভাগ করলেন আর কি? তো
এই জায়গাটাতে অনেকটাই দেখছি বিরোধীরা একটু নীরব। কেন এটা বুঝতে পারলাম না আর কি। সবসময় একটু গরম থাকে বিধানসভা ইলেকশন, কিন্তু এবারের বিধানসভার অনুষ্ঠানটা এরকম আমরা দেখতে পাই, আমাদের নজরে পড়েনি হয়তো। যাই হোক, রতন বাবু তো বলেছেন, আমাদেরকে একটু রাস্তা তৈরি করে দিলেন। যারা কর্মচারী বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে বলবো, তো ওই যে উনি বললেন অন্য রাজ্যের তুলনায় ত্রিপুরা রাজ্যে বেতন ভাতা কম, মন্ত্রী বিধায়ক। সরকারি কর্মচারীদেরও তো বেতন ভাতা কম। আমাদের পাশাপাশি 7 স্টাডি করে আসাম, মণিপুর, বিভিন্ন স্টেট, হরিয়ানা টরিয়ানা অনেক কিছু আছে, ওইদিকে যাচ্ছি না। বলছি কি ওদিকে তো করলে পারতেন। ওরকম রতন বাবু আপনার চাকরি আপনাকে এসে গেলেন হয়তো, যেটা আমরা অনেকদিন শুনে এসেছি। তো যাই হোক, ওই যে রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি মাটির দ্বারা, যত পারো মানুষ ধরো, টাকা নয়। তো এই কথাগুলো হয়তো রতন বাবু ভুলে গিয়েছেন। যাক, উনি তো মন্ত্রিত্ব আছেন, উনি বলতেই পারেন ওনার মন্ত্রিত্ব আছে, ওনার ফ্যামিলি 2 বার 3 বার এক্সটেনশন পাচ্ছে, এগুলো রাষ্ট্রেরই হয়তো একটা অঙ্গ, বা কি বলবো ভাষাটা খুঁজে পাচ্ছি না। যাক, যাই হোক, আমরা দেশবাসী আমরা দেখি, যেহেতু আজকে রতন বাবু এই প্রসঙ্গটা তুলেছে, কোন রাজ্যের তুলনায় এ রাজ্যে কম মন্ত্রী বিধায়কদের ভাতা। তো আগামী দিন কি হবে আমরা অপেক্ষাতে থাকবো, কতটুকু আমরা পাবো, বা বেকারদের নিয়ে কি চিন্তা ভাবনা করা হয়েছে, বিভিন্ন রকম ইস্যু তো শেষ নেই। কিন্তু আমার কাছে একটু খরচা লাগছে, বিরোধী কোথায় জানি না, চুপ। যাক, আমরা আগামী দিনে আন্দোলন করার জন্য বলবো কর্মচারী ভাই বন্ধুদের, আপনারা নেমে করুন রতন বাবুর বক্তব্যটা নিয়ে। নমস্কার, শুভরাত্রি। অবশ্যই আজ এই দিনটি খুব গুরুত্বপূর্ণ, আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। রাজ্য মন্ত্রিসভায় এ রাজ্যের যারা মন্ত্রীরা আছেন, আপনি যাদেরকে ভোট দিয়েছেন তাদের বেতন ভাতা ইত্যাদি বাড়লো ইত্যাদি হিসাব নিকাশ প্রায় প্রত্যেকেই করবেন। তার জন্য অতিরিক্ত কত ব্যয় হবে সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, সেই চিন্তা করানোর দায়িত্ব অবশ্যই ডাক্তার মানিক সাহা নিয়েছেন। তিনি সেই দায়িত্ব পালন করবেন, হিসাব নিকাশ দেবেন প্রণজিৎ সিংহ রায়। সুতরাং আপনি শুধু ভাবুন যে আপনি যাকে বিধায়ক বানিয়েছেন তারা অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে বেতন ভাতা বাড়িয়ে নিয়েছেন। সুতরাং আপনি যদি শ্রমিক হন, আপনি তুলনা করুন যে অন্য রাজ্যে সেখানে শ্রমিকের মূল্য কত, আর আপনার রাজ্যে আপনি একজন শ্রমিক হিসাবে আপনার মূল্য কত। এ রাজ্যের যারা কর্মচারীরা আমার কথাগুলো শুনছেন, অনিয়মিতরা যারা শুনছেন, তারা আপাতত জেনে রাখুন অনিয়মিতদের জন্য সরকারের কোনো ভাবনা নেই, পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং যারা ফিক্সড পেতে কর্মচারীরা আছেন চাকরির শুরু থেকে, অর্থাৎ প্রথম দিন থেকে নিয়মিতকরণের সরকারের কোনো সিদ্ধান্ত নেই, আপাতত বিধানসভার অধিবেশন থেকে তা জানানো হয়নি। এবং যারা ভাবছেন জানুয়ারি মাস এসছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ রাজ্য ডিএ ঘোষণা হতে পারে, ডিআর ঘোষণা হতে পারে, আপাতত জেনে নিন এ ধরনের কোনো সুসংবাদ আপাতত দেওয়া হয়নি। এবং আপনি যারা আছেন আমার কথাগুলো যারা শুনছেন, এ রাজ্যের যারা এসএসএ থেকে শুরু করে যারাই আছেন, যারা বলছেন যে আদালতের রায়ে কিছু হবে, আপাতত ধরে নিতে পারেন অন্য রাজ্যে কি হচ্ছে তার খোঁজখবর এই রাজ্যের মন্ত্রীরা রাখেন। সুতরাং আপনি আদালতে যাবেন কেন, এই প্রশ্ন আপনি যাকে ভোট দিয়েছেন, আপনার রাজ্যের যিনি মন্ত্রী বিধায়ক তাকে সেই প্রশ্ন করুন। আরো একবার বলছি, এবারের বিধানসভা নিয়ে অনেকে কৌতূহল যে এমন বিধানসভা কেন, একেবারে শাসক বিরোধী সকলে চুপচাপ। এই কারণে আজ তো বুঝিয়ে গেলেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।